স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায় চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। রাত 10টায় চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরই মধ্যে তাকে বহনের জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছেছে। মেডিকেল বোর্ডের 6 জন চিকিৎসক সফরসঙ্গী হচ্ছেন। বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের কাছে পরিচিত আপসহীন নেত্রী হিসেবে অবশেষে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন। 2018 সালে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দী হন এ নেত্রী। তারপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। 2020 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি হওয়া থেকে শুরু হয় তার চিকিৎসা। দফায় দফায় চিকিৎসা চলতে থাকে বিএনপির এই শীর্ষ নেতার। সাথে চলে সরকারের কাছে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি প্রার্থনা। অন্তত 6 বার পরিবারের সেই আবেদন নাকচ করেছে আওয়ামী লীগ সরকার। সিসিইউ এবং আইসিইউতে বেগম খালেদা জিয়ার জীবন সংশয় দেখা দিয়েছে অনেকবার। তবুও তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি শেখ হাসিনা। অবশেষে অন্তর্বর্তী সরকার তাকে সকল মামলা থেকে মুক্ত করে দিয়েছেন বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। এর মধ্যে লিভার, কিডনি ও হৃদরোগকে বেগম জিয়ার জন্য সবচেয়ে ঝুঁকির কারণ মনে করেছেন তার চিকিৎসকরা। সবকিছু ঠিকঠাক থাকলে আজ রাত 10টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকা ছেড়ে যাবেন। সাথে যাচ্ছেন তার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শামিলা রহমান, মেডিকেল বোর্ডের 6 সদস্য, এছাড়াও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিত আউয়াল ও খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার সহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা কর্মচারী। লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে, ওখানে ওনাকে ভর্তি করা হবে। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন। চিকিৎসকদের ওখানে ওনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন। তার পরবর্তীতে ওনাদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। খালেদা জিয়ার এই চিকিৎসা ভ্রমণের বাইরে আরও একটি অসামান্য দৃশ্য দেখার জন্য উন্মুখ হয়ে আছে দেশ আর তার দল। লন্ডনে নেমেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা হবে মা বেগম খালেদা জিয়ার। তার সঙ্গে দীর্ঘদিন পর তার দেখা হবে, প্রায় 1.5 যুগ পরে। সেই মা যখন তার সন্তান দেখবেন, স্পর্শ করবেন, সেটা আমার কাছে অভূতপূর্ব বলে মনে হয়। আগামী দিনগুলোতে গণতন্ত্রের উত্তরণের যে নির্বাচন বা অন্যান্য প্রসঙ্গ, পরিবর্তন, সেই বিষয়গুলো হয়তো আলোচনা হতে পারে। তবে সর্বাগ্রে সবার প্রথম চিকিৎসাটাই মুখ্য থাকবে। যুক্তরাজ্যে পৌঁছানোর পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসা নেয়ার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে খালেদা জিয়ার চিকিৎসা নেয়ার কথা রয়েছে। ৭৯ বছর বয়সী এই নেত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও রাজনীতির হাল ধরবেন সেই আশায় এখন বিএনপির সমর্থক, তার দল ও পরিবার। আর তাই তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। রাত 10টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স A319 লন্ডনের পথে ঢাকা ছাড়বেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশানের বাসভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের এখন কি অবস্থা দেখছেন, আর দলীয় নেতাকর্মীরা কেউ এসেছেন কিনা, বিস্তারিত জানাবেন। সুনন্দা, এখন পর্যন্ত আমরা কিন্তু তেমন নেতাকর্মীদের যে ঢল আশা করা হচ্ছে সে ধরনের ঢল কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি। আমরা বর্তমানে রয়েছি গুলশানে ফিরোজার সামনে, অর্থাৎ বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনেই কিন্তু আমরা রয়েছি। এবং সকাল থেকে কিন্তু লক্ষ্য করা গেছে যে বিভিন্ন ক্ষেত্রে আসলে নেতাকর্মীদেরকে বারংবারই কিন্তু বলা হয়েছে। গতকাল থেকে আমরা কয়েক দফায় কিন্তু দেখেছি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী থেকে শুরু করে আমরা কিন্তু দেখেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু কয়েক দফা বার্তা দিয়েছেন নেতাকর্মীদের সুসংহতভাবে একটি মিছিলে যোগদান করার জন্য। কিন্তু যেহেতু বেগম খালেদা জিয়া আজ রাত 10টায় তার ফ্লাইটটি, তাই কিন্তু সকাল 10টার সময় আমরা তেমন নেতাকর্মী তার বাসভবনের সামনে এখন পর্যন্ত দেখতে পাইনি। তবে আশা করা হচ্ছে যত দিন গড়াবে ততই কিন্তু তার নেতাকর্মীদের, অর্থাৎ বিএনপির নেতাকর্মীদের যে ঢল
চেয়ারপারসনকে সামনে থেকে দেখার সেই ঢলটা কিন্তু আমরা আশা করছি। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, আজ রাত 10টায় যে এয়ার অ্যাম্বুলেন্সটিতে করে বেগম খালেদা জিয়া আজ লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু প্রথমে যাবে দোহায়, এবং দোহায় কিছুটা সময় কিন্তু সেখানে লেওভার আছে, অর্থাৎ সেখানে কিছুক্ষণ অবস্থান করবেন বেগম খালেদা জিয়া। এরপরেই কিন্তু তিনি দোহা থেকে হিথ্রোর উদ্দেশ্যে রওনা করবেন, অর্থাৎ হিথ্রো এয়ারপোর্ট লন্ডনের সেখানে রওনা করবেন। এবং সেখানে তার সাথে দেখা করার জন্য কিন্তু অপেক্ষা করছেন তার বড় পুত্র তারেক রহমান এবং তার পরিবার। এবং দীর্ঘ 7 বছর পর যে দেখা হবে মা এবং ছেলের, তা নিয়েও কিন্তু আমরা নেতাকর্মীদের সাথে যখন গত কয়েকদিন ধরে কথা বলছিলাম, তারা কিন্তু বারংবারই বলছেন তারা উচ্ছ্বসিত এবং তারা অপেক্ষা করছেন এই মিলন মেলা দেখার জন্য। এবং শুধুমাত্র বাংলাদেশ নয়, আমরা কিন্তু লন্ডনের আমাদের যে সহকর্মীরা রয়েছেন তারাও কিন্তু আমাদের বারংবারই জানিয়েছেন যে সেখানেও কিন্তু বেগম খালেদা জিয়ার এই বাংলাদেশ থেকে লন্ডন যাবার যে প্রক্রিয়া, তা নিয়ে কিন্তু ব্যাপক নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। এবং তার সাথে যুক্ত করতে চাই সুনন্দা, উনি কিন্তু এখান থেকে লন্ডন ক্লিনিকে তাকে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ লন্ডনে হিথ্রো এয়ারপোর্টে ল্যান্ড করার পর কিন্তু তাকে কয়েকদিন লন্ডন ক্লিনিকে তার চিকিৎসা করা হবে। এবং তারপর কিন্তু আমরা শুনতে পেরেছি যে তিনি কিন্তু যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের যে হাসপাতাল রয়েছে সেখানে তার চিকিৎসা করা হবে। এবং তার পাশাপাশি কিন্তু আমরা যতটুকু গতকাল পর্যন্ত আসলে জানতে পেরেছি যে তিনি কিন্তু উমরায়ও যেতে পারেন, এমন গুঞ্জনও কিন্তু শোনা যাচ্ছে, অর্থাৎ সৌদিতে তিনি যখন ফিরবেন, ফেরার সময়ও কিন্তু তিনি উমরা করতে যাবেন, এমন গুঞ্জনও কিন্তু আমরা শুনছি। তবে তার পাশাপাশি যুক্ত করতে চাই, পুরোটাই কিন্তু আসলে নির্ভর করে তার শারীরিক অবস্থার ওপর, যেহেতু দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে তিনি ভুগছেন এবং তার পাশাপাশি ডায়াবেটিস, আর্থারাইটিস এবং বিভিন্ন রোগে আসলে জর্জরিত তিনি। এবং লম্বা একটু সময় যেহেতু তিনি বন্দী ছিলেন জেলে, সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রোগ আসলে ডেভেলপ হয়েছে বলে তার ব্যক্তিগত চিকিৎসক কিন্তু গতকাল জানিয়েছেন। এবং সেই ধরনের সেই রোগগুলোর চিকিৎসা হওয়ার পরই কিন্তু কয়েক মাস লেগে যেতে পারে সেই চিকিৎসা করতে, তারপর তিনি দেশে ফিরবেন, এমনটা কিন্তু গতকাল আমাদেরকে জানানো হয়েছে বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে। এবং সুনন্দা, আমরা আছি ফিরোজার সামনে গুলশানে, সারাদিনব্যাপী আমরা থাকবো, হয়তোবা পরবর্তী বুলেটিনে আরও বিস্তারিত জানাতে পারবো আপনাকে। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এদিকে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলকে ঐক্যবদ্ধভাবে পরিচালনার তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতরাতে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন তারেক রহমান। বৈঠক শেষে বের হয়ে এ কথা জানান স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দলীয় সূত্রে জানা যায়, বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা সফরকে সামনে রেখে ওই বৈঠক ডাকা হয়। রাত 8:40 বৈঠক শুরু হয়ে চলে রাত 10:45 পর্যন্ত। বৈঠকে দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন। সকলের কাছে উদ্বোধনের বার্তা হলো সকলে ঐক্যবদ্ধভাবে দলটা সঠিকভাবে পরিচালনা করা। নেপাল চীন সীমান্তে 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তিব্বতের 9 জনের প্রাণহানি। স্থানীয় সময় সকাল 6:50 শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর ধাক্কা লেগেছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের তথ্য মতে মঙ্গলবার সকালে নেপালে আঘাত হানলে আতঙ্কে রাস্তায় নেমে আসে বাসিন্দারা। ভলকানো ডিসকভারি জানায়, ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল নেপালের লোবুচে থেকে প্রায় 91 কিলোমিটার দূরে চীনের তিব্বতে। ভূমিকম্পে দক্ষিণ পূর্বের ভবনগুলো কেঁপে ওঠে। হতাহতের ঘটনা ঘটেছে। এই কম্পন ছড়িয়ে পড়ে বাংলাদেশ, ভারত ও ভুটান পর্যন্ত। শক্তিশালী এই ভূমিকম্পে কেঁপে ওঠে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের শিকাতসে শহর। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 6.9। কারসাজির জন্য পুঁজিবাজারে প্রথমবারের মতো গত 4 মাসে 619 কোটি টাকা জরিমানা করেছে বিএসইসি। তবে বিরাট অঙ্কের অর্থ জরিমানা করা হলেও আদায় করা হয়েছে মাত্র 3 কোটি টাকা। বিএসইসি বলছে, জরিমানার অর্থ আদায় চলমান প্রক্রিয়া। বিগত সরকারের সময় ঘটে যাওয়া অনিয়ম ও কারসাজিগুলোর সুরাহা করে বর্তমান কমিশন এই জরিমানা করেছে। তবে সুশাসনের জন্য নেয়া এসব পদক্ষেপের প্রভাব দেখা দেয়নি ধুঁকতে থাকা পুঁজিবাজারে। গত বছর পুঁজিবাজারের বহুল আলোচিত ঘটনা ছিল শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা। তেমনি আরও একটি আলোচিত ঘটনা ছিল বেক্সিমকোর শেয়ার কারসাজির জন্য 4 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে 400 কোটি টাকার বেশি জরিমানা। বিগত সরকারের সময় বিভিন্ন অনিয়মের ঘটনাগুলোর তদন্ত হলেও সেসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। তবে সরকার পতনের পর নতুন কমিশন দায়িত্ব নিয়ে এসব ঘটনার তদন্ত করে, যার ভিত্তিতে গত 4 মাসে জরিমানা
জরিমানা করা হয় 600 কোটি টাকার বেশি। ম্যাক্সিমাম মার্কেট ম্যানিপুলেশন, প্রাইস ম্যানিপুলেশন অ্যাজ ওয়েল অ্যাজ অন্য নন কমপ্লায়েন্সেস ছিল। প্রাইস ম্যানিপুলেশনে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে আপনার ইন্ডিভিজুয়াল ইনভেস্টর অ্যাজ ওয়েল অ্যাজ ইনস্টিটিউশনাল ইনভেস্টর এবং মার্কেট ইন্টারমিডিয়েরি যারা আছে তাদের ইনভলভমেন্ট থাকে। তবে এসব জরিমানার ঘটনায় পুঁজিবাজারের অবস্থার উন্নতি হয়নি বলছেন বিনিয়োগকারীরা। সরকার চেঞ্জ হওয়ার পরে জনগণের প্রত্যাশা ছিল শেয়ার মার্কেটটা ভালো হবে, আসলে কিছুই না। এখন শেয়ার মার্কেটের আরো দুরবস্থা। যাকে জেল এই জরিমানা ধরবে তাকে 1 সপ্তাহ বা 15 দিন বা 20 দিনের ভিতর টাকা না হলে তাহলে তাকে জেলে যেতে হবে। এইরকম একটা কড়া আইন যদি করে তাহলে ঠিকই দেখবেন এই মার্কেট নিয়ে কেউ আর এইগুলো করবে না। ফেসবুক আর ইউটিউবেতে শুধু নেতিবাচক কথাগুলো বলতে, কারণ তারা শেয়ার বিক্রি করে এক সাইডে যে বসে রয়েছে তারা ভবিষ্যতে শেয়ার দাম আরও কমলে তারা কিনবে, আর আমাদের যখন পুঁজি আসার আগে তারা বিক্রি করে চলে যাবে আবার এইসব নিয়োগ করে। বিশ্লেষকরা বলছেন জরিমানার ঘটনায় একটি পক্ষ বিনিয়োগ বন্ধ রেখেছে, অন্যদিকে রাজনৈতিক অনিশ্চিত পরিস্থিতিতে নতুন করে বিনিয়োগ নিয়ে আসছে না কেউ। আবার ধুঁকতে থাকা বিনিয়োগকারীরাও আছেন বিনিয়োগের অর্থ তুলে নেয়ার চেষ্টায়, তাই সুফল নেই বাজারে। তো কারসাজিগুলো যখন আপনি ধরছেন, অনেকের অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে, তার রিলেটেড পার্টি অনেকে চলে গেছে, বা যারা আগে অর্থায়ন করত ব্যবসায়িক শ্রেণী, আগের সরকারের যারা বড় ব্যবসায়িক শ্রেণী, তারাও হাত পা গুটিয়ে নিয়েছে। তাহলে একদিকে ডিমান্ড সাইডটা টোটালি অফ আছে, অন্যদিকে এইসবের ভীতির কারণে সাপ্লাই সাইডটা বিক্রির জন্য সবাই অস্থির হয়ে আছে। নতুন সরকার আসার পর অনেকে বাজার নিয়ে আশান্বিত হলেও এমন বেহাল অবস্থার সহসা পরিবর্তনের আশা করছেন না বিনিয়োগকারী বা বাজার বিশ্লেষকরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামের পতেঙ্গায় পৌঁছেছে ভারতের কারাগারে বন্দী থাকা 90 বাংলাদেশি জেলে ও নাবিক। ভোরে তারা পতেঙ্গায় পৌঁছায়। প্রক্রিয়া শেষে তাদের ট্রলার ও মালিক পরিবারের কাছে হস্তান্তর করা হবে। রবিবার দুপুর 2টার দিকে বঙ্গোপসাগরে খুলনার হিরন পয়েন্ট এলাকায় আন্তর্জাতিক সমুদ্র সীমানায় 90 জেলে ও নাবিককে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে ভারতীয় কোস্টগার্ড। 90 জেলে ও নাবিকদের মধ্যে 78 জন 9 ডিসেম্বর বঙ্গোপসাগরে মাছ আহরণের সময় ভারতের জলসীমায় ঢুকে পড়লে ভারতীয় কোস্টগার্ড তাদের আটক করে। বাকি 12 জন বিভিন্ন সময় মাছ ধরতে গিয়ে ভারতের জলসীমায় ঢুকে পড়েছিলেন। একই দিনে বাংলাদেশি কোস্টগার্ড 95 জেলে ও নাবিককে ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে। শয্যা সংকটে নরসিংদী জেলা হাসপাতালে মিলছে না প্রত্যাশিত সেবা, বাড়ছে ভোগান্তি। মৌসুম পরিবর্তনের কারণে রোগী বেড়ে যাওয়ার পাশাপাশি নতুন ভবন চালু না হওয়ায় আরও বাড়ছে দুর্ভোগের মাত্রা। 100 শয্যার পুরনো ভবনে ভর্তি দ্বিগুণের বেশি রোগী। ভোগান্তি কমাতে দ্রুত নতুন ভবনের চিকিৎসা সেবা চালুর দাবি স্থানীয়দের। 2003 সালে প্রতিষ্ঠা করা হয় 100 শয্যার নরসিংদী জেলা হাসপাতাল। 2019 সালে হাসপাতালটিকে 250 শয্যায় উন্নীত করার কাজ শুরু হয়, তবে 5 বছরেও শেষ হয়নি নতুন 12তলা ভবনের নির্মাণ কাজ। আর এতে বেড়েছে সেবা নিতে আসা মানুষের ভোগান্তি। 100 শয্যার হাসপাতালে বর্তমানে ভর্তি 200-র বেশি রোগী। অনেকের আশ্রয় হয়েছে মেঝে কিংবা বারান্দায়। দুর্ভোগ কমাতে নবনির্মিত ভবন চালুর দাবি সেবাগ্রহীতাদের। 100 বিশিষ্ট যে হাসপাতালটা আমরা আইসা আপনার জায়গা পাই না, সিট পাই না, সেবা তো ঠিক মতো পাই না। অনেক সমস্যা। আমার মারে এই বেডের নিচে ফাঁকার মধ্যে শুয়ে রাখছি। এটা চালু করার জন্য আমরা দূর দাবি জানাচ্ছি, এটা যত দ্রুত সম্ভব এটা যেন চালু করা হয়। গণপূর্ত বিভাগ বলছে 8 তলা পর্যন্ত নির্মাণ শেষ হওয়ায় চাইলে স্বাস্থ্য বিভাগ ভবনটি বুঝে নিতে পারে। ডিজি হেলথের কাছে আমরা চিঠিও লিখেছি এটা কবে হ্যান্ডওভার নিতে পারে। তো এখন ওনাদের ওইরকম প্রত্যুত্তর পাইনি। তো হ্যান্ডওভারের একটা ডেট দিলে আমরা হয়তো 2 সপ্তাহের মধ্যেই হ্যান্ডওভার দিয়ে দিতে পারব। কিছু সীমাবদ্ধতা থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি 6 মাসের মধ্যে নতুন ভবন চালু করা সম্ভব। আমাদের সিকিউরিটি গার্ড থেকে শুরু করে পরিচ্ছন্ন কর্মী এবং আমাদের সেন্ট্রাল অক্সিজেন সেটির সাপ্লাই এবং সেন্ট্রাল অক্সিজেনের জন্য আমাদের যে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট এবং ভিআই ট্যাঙ্ক এটিও আরেকটি জায়গায় স্থানান্তর করে সেখান থেকে আমাদেরকে এই নতুন বিল্ডিংয়ে আমাদের গ্যাস পাইপলাইনের সংযোগ দিতে হবে। এই কার্যক্রম সমাপ্ত করতে গেলে আনুমানিক 3 মাস থেকে 6 মাস সময় লাগতে পারে। নবনির্মিত ভবন চালু হলে মিলবে কাঙ্ক্ষিত সেবা, লাঘব হবে ভোগান্তির, এমন প্রত্যাশা জেলাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। দিনাজপুরে এবার প্রচুর পরিমাণে ফুলকপি উৎপাদন হলেও ক্রেতা নেই। 1 মণ ফুলকপি 40 টাকা দরেও কিনছে না পাইকার আড়তদাররা। লোকসানের হিসাব কমাতে ফুলকপি মাঠেই ফেলে রাখছেন কেউ কেউ, অনেকেই আবার খাওয়াচ্ছেন গবাদি পশুকে। কৃষকদের অভিযোগ, মৌসুমের এই সবজি চাষে তারা সর্বশান্ত হলে মুনাফা লুটছে আড়তদাররা।
দিনাজপুরে সবচেয়ে বেশি সবজি চাষ হয় খানসামা এবং বীরগঞ্জের 25 মাইলে। এখান থেকেই ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে যায় ফুলকপি। তবে এবার এই দুই উপজেলায় শত শত একর জমিতে পড়ে আছে ফুলকপি। কৃষকরা বলছেন 40 টাকায়ও 1 মণ ফুলকপি কেনার পাইকার পাচ্ছেন না তারা। খুচরা বাজারে প্রতি পিস ফুলকপি 20 থেকে 30 টাকা বিক্রি হলেও প্রান্তিক কৃষকরা আড়তদারদের কাছ থেকে পাচ্ছেন 1 থেকে 2 টাকা। কেজি তো হয়তো 1 টাকা কেজি, এখন 40 টাকা মণ, তবে বাজারে একটু বেশি। তো আমরা কৃষকরা আর কি কাটতে গেলেও হয়তো বা লেবারের টাকাটা উঠবে না। আমরা যদি 500 টাকা হাজিরা দিয়ে কপি কাটে যদি বাজারে নিয়ে যায়, ভ্যান খরচে হয় না। প্রতি বিঘা জমিতে ফুলকপি চাষে 30,000 টাকা খরচ হলেও তা বিক্রি করে মিলছে 5 থেকে 7,000 টাকা। এতে কৃষকরা সর্বশান্ত হলেও মুনাফা বাগিয়ে নিচ্ছেন পাইকার ও আড়তদাররা। আমি একটা লেবার দিয়ে যদি আমি এটাকে কাটা করে মানে হারভেস্ট করি, এখানে ধরেন কি যে আমার লেবারের পয়সাটাই হয় না। আপনার 20 মণ 25 মণ কপি কাটা যায়, কিন্তু এই 20-25 মণ কপি নেওয়ার মতো কোনো পার্টি নাই। এই যে ক্ষেতের কপি ক্ষেতেই আছে, ওই পাশটা কাটে গরুকে খাওয়ানো হয়েছে। মৌসুমের এই সবজি সংগ্রহ করে বাজারে নিলে শ্রমিক ও যাতায়াত খরচও উঠছে না, তাই লোকসান কমাতে গবাদি পশুকে খাওয়ানো হচ্ছে ফুলকপি। 30-40 টাকা মনে নিচ্ছে না, তো এখন না নিলে কিভাবে কাটবেন? কামলার হাজিরা 7 থেকে 800 টাকা। কপি তো বিক্রি হচ্ছে না, ক্ষেতে কপি লাগা আছে, আর 2 দিন গেলে আর কপিটা কাটা যাবে না, এটা ফুটে যাবে। গত বছরে খানসামা উপজেলায় 1 টাকা কেজি দরে কৃষককে শসা বিক্রি করতে হয়েছে। এবার ফুলকপি বিক্রি করতে হচ্ছে 1 টাকা দরে। প্রান্তিক পর্যায়ে ফুলকপির ন্যায্য মূল্য নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট মহল, এমনটাই আশা কৃষকদের। ডিবিসি নিউজ ডেস্ক। দিন দিন পরিযায়ী পাখিরা মুখ ফিরিয়ে নিচ্ছে ভোলা থেকে। নদীতে খাবারের অভাবের পাশাপাশি শিকারীদের দৌরাত্ম্য আর কোলাহল মুক্ত বিচরণ ক্ষেত্রে অভাবে এমন ঘটছে বলে মনে করছেন স্থানীয়রা। তবে উপকূলীয় বন বিভাগের মতে খাবারের সন্ধানে পাখিরা তাদের বিচরণ ক্ষেত্র বদলেছে। হেমন্তের শেষে দীর্ঘপথ পেরিয়ে শীতপ্রধান অঞ্চল থেকে হাজার হাজার পরিযায়ী পাখি আসে ভোলার চরাঞ্চলে। জেলার চারদিকে ঘিরে থাকা নদী আর বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা ডুবোচরগুলো বিচরণের ক্ষেত্র হিসেবে বেছে নেয় তারা। এসব পাখির মধ্যে মহাবিপন্ন পাখি চামচঠুট বাটান, আছে সংকটাপন্ন পাখি দেশি গাংচোষা, বিভিন্ন প্রজাতির হাঁস, কাদাখোচারা প্রায় 6 মাস এখানেই অবস্থান করে। তাই বহু বিপন্ন পাখির টিকে থাকার জন্য এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এবছর ভোলায় আসা পরিযায়ী পাখির সংখ্যা কম। অবৈধ মশারি জালে ছোট মাছ ও পোকামাকড় ধ্বংসের কারণে খাবারের সংকটের পাশাপাশি শিকারীদের দৌরাত্ম্যকে দায়ী করছেন স্থানীয়রা। দেশ থেকে অনেক লোক যায় শিকার করে, তারপর শহরের লোকজন আছে, এদের ভয়ে পাখি সরিয়ে যায় গিয়ে। পোকামাকড় আর মাছ খাইতে পারে না, দেয় পাখিগুলো আসে না। বাদা জাল এবং এই ফাই জাল এগুলো নিয়ে গুড়া মাছগুলো নষ্ট হয়ে ফেলা গেছে, এই জন্য পাখিগুলো আসতে আসে না। এদিকে পাখি নিধন বন্ধে টহল টিম জোরদারের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে কাজ করার কথা জানিয়েছে বন বিভাগ। পাখি যাতে অবাধে বিচরণ করতে পারে এবং উপকূলীয় বন বিভাগ ভোলার জীববৈচিত্র্যের সম্ভারটা যেন আরও প্রতিনিয়ত বৃদ্ধি পায়, সে লক্ষ্যে উপকূলীয় বন বিভাগ ভোলা কাজ করে যাচ্ছে। বাংলাদেশ বার্ডস ক্লাবের পাখিশুমারির তথ্য অনুযায়ী ভোলার উপকূলের 19টি কাদাচর সহ 44টি স্থানে 2024 সালে 62 প্রজাতির 34,312টি পাখি গণনা করেছিল। 2023 সালের তুলনায় 2024 সালে জেলায় 36.5% কম পাখি দেখা গেছে। ডিবিসি নিউজ ডেস্ক। টানা 1 দশক দায়িত্ব পালনের পর চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সরে দাঁড়াবেন দলীয় প্রধানের পদ থেকেও। তবে দলের নতুন নেতৃত্ব নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি। অটোয়ার সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, আগামী নির্বাচনে সত্যিকারের পছন্দের কাউকে চায় তার দেশ। দীর্ঘদিন ধরে চাপের মুখে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিতর্কিত বিভিন্ন নীতির কারণে জনপ্রিয়তা তলানিতে ঠেকেছিল। কানাডার উপর নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় চাপ আরও বাড়ে। আসন্ন নির্বাচন নিয়ে জরিপে ক্ষমতাসীন লিবারেল পার্টির ভরাডুবির আভাস পাওয়া যায়। এমনই এক পরিস্থিতিতে দিলেন পদত্যাগের ঘোষণা। রাজধানী অটোয়ায় সংবাদ সম্মেলনে জানালেন, দল নতুন নেতা নির্বাচন করার পর ইস্তফা দেবেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে। I intend to resign as party leader, as prime minister, after the party selects its next leader. পরিবারের সাথে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেন তিনি। পরবর্তী নির্বাচনের মাধ্যমে কানাডা একজন সত্যিকারের প্রধানমন্ত্রী বেছে নেবেন।
job that Canadians elected us to do in গেল বছরের ডিসেম্বর থেকে ট্রুডোকে দলীয় নেতৃত্ব ছাড়তে জোরালো দাবি জানায় লিবারেল পার্টির আইন প্রণেতারা। অর্থমন্ত্রী ডমিনিক লেব্লাঙ্ককে অন্তর্বর্তীকালীন নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলেও গুঞ্জন উঠেছে। অক্টোবরে কানাডার নির্বাচন, কনজারভেটিভ পার্টির কাছে লিবারেলদের ভরাডুবির পূর্বাভাস দিচ্ছে বিভিন্ন জনমত জরিপ। এমন পরিস্থিতিতে ট্রুডোর পদত্যাগ লিবারেল পার্টিকে নেতৃত্বশূন্য করতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। 2024 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে বৈধতা দিয়েছে মার্কিন কংগ্রেস। স্থানীয় সময় সোমবার কংগ্রেস অধিবেশন শুরুর পর এই অনুমোদন দেন দেশটির আইন প্রণেতারা। রয়টার্স বলছে, মার্কিন সংবিধান অনুযায়ী এই অনুমোদন প্রক্রিয়ার সভাপতিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এ সময় সংবিধানের প্রতি আনুগত্য এবং মার্কিন জনগণের প্রতি অটুট বিশ্বাস অব্যাহত থাকবে বলে জানান কমলা হ্যারিস। সেই সাথে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কথাও বলেন তিনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই স্বীকৃতিকে রিপাবলিকানদের জন্য ইতিহাসের একটি বড় মুহূর্ত বলে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। গত 5 নভেম্বর ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। শক্তিশালী তুষার ঝড় ব্লেয়ারের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল। এতে এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে 6 জনের। বিবিসি বলছে, আর্কটিকে সৃষ্ট একটি মেরু ঘূর্ণিঝড় মধ্যাঞ্চল থেকে পূর্বাঞ্চল রবিবার তীব্র হিমশীতল আবহাওয়া নিয়ে আসে, যার প্রভাব পড়েছে 30টির বেশি অঙ্গরাজ্যে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে সেখানকার 2,50,000 মানুষ। তুষারঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত টেক্সাস, কানসাস, ভার্জিনিয়া ও ক্যারোলাইনার অঙ্গরাজ্য। বাতিল হয়েছে 2,000-এরও বেশি ফ্লাইট। এরই মধ্যে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বেশিরভাগ শহরের স্কুল ও সরকারি অফিস। কানসাসের কোথাও কোথাও 46 সেন্টিমিটার পর্যন্ত বরফ জমেছে। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। এতে ভোগান্তি বেড়েছে স্থানীয়দের। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।